হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে ব্লগ করছি না, আজকে আমার নতুন বাইক হন্ডা হাইনেস CB350 একটা রিভিউ ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। সো এই বাইকটা আমি পারচেস করেছিলাম 2024-এর 18th অফ সেপ্টেম্বর। সেদিন আমি ডেলিভারি পাই, বুকিং করেছিলাম 2-3 দিন আগেই। তো আজকে এটা প্রায় 5-5.5 মাস হয়ে গেছে আমি গাড়িটা চালাচ্ছি। তো আজকে ভাবলাম যে একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করি যে কেমন লাগছে, এক্সপিরিয়েন্স অ্যান্ড এভরিথিং। সো চলো, লেটস গেট স্টার্টেড। সো অনেক দিনই হলো ভাবছিলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো আজকে আমি ক্যামেরার পেছনে পেয়েছি দীপকে। দীপ আমার খুব হেল্প করছে আজকে ক্যামেরার সাথে আমাকে ভিডিওটা শ্যুট করে দেওয়ার জন্য। যাই হোক, তো তোমাদের এই গাড়িটা সম্পর্কে একটু বলি। আমি এর আগে চালাতাম TVS Apache 164V RTR, BS4 মডেল ছিল এটা BS6 OBD2 ভেরিয়েন্ট, অনেকে BS7ও বলে থাকো। এটাতে তোমার E20 সাপোর্ট আছে। E20 সাপোর্ট বলতে আমরা যেটা বুঝি যে 20% ইথানল আর 80% পেট্রোলও বাইকটা রান করার ক্ষমতা রাখে। সো বেসিক্যালি সবার ফার্স্টে আমরা বাইকটা নিয়ে যদি কিছু বলতে আসি, প্রথমেই বলতে চাই ব্যাপারটা যে গাড়ির মেন হার্ট সেটা হচ্ছে তোমার ইঞ্জিন। 348cc, to be exact 348.36cc, সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিন হওয়া সত্ত্বেও গাড়িটার কিন্তু যে মেন জিনিসটা সেটা হচ্ছে তোমাদের কোনো রকম হিটিং ইস্যুস এখনো অবধি তো আমি ফেস করিনি। তো যাই হোক, তো এই ইঞ্জিনটা যেটা প্রডিউস করে সেটা হচ্ছে তোমার 20.78 bhp অফ পাওয়ার অ্যাট 5000 rpm or 5500 rpm, এক্স্যাক্টটা তোমাদের আমি ভিডিওতে দিয়ে দেবো। আর যেটা টর্ক জেনারেট করে, যেটা এই গাড়িটার ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট ইন দ্য সেগমেন্ট, ইফ নট দ্য বেস্ট। তো 30 নিউটন মিটার্স অফ টর্ক অ্যাট আ ভেরি লো রেঞ্জ অফ 3000 rpm। সো যেহেতু ক্রুজার মোটরসাইকেল, একটা কাইন্ড অফ ক্রুজার বলতে পারো, কারণ রেট্রো ক্লাসিক একটা লুক আছে গাড়িটার মধ্যে। তো এত কম আরপিএমে এতটা বেশি অ্যামাউন্ট অফ টর্ক একমাত্র এই গাড়িটাই জেনারেট করে। তো এর সঙ্গে যারা কম্পিটিশনে আছে এই গাড়িটারই, যারা অন্যান্য ব্র্যান্ডের যারা আছে, রয়্যাল এনফিল্ড বলতে পারো, আরও তোমরা বলতে পারো বেনেলির একটা বাইক ছিল আগে, ওটাকে আমরা এখন কম্পিটিশনে ধরি না কারণ গাড়িটা অনেক দিন আগে ডিসকন্টিনিউ হয়ে গেছে। তো আমি একবার বলতে চাইবো যে এদিকে একবার চলে আয়, আমি একটা জিনিস দেখাই। সো গাড়িটা যেটা তোমরা দেখলে একটা ওভারঅল ভিডিও লুকস যেটাতে আছে সেটা হচ্ছে অল ব্ল্যাক, কিন্তু এটাতে প্রচুর পরিমাণে তোমাদের ক্রোমের ফিনিশিং তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে হেডলাইটে আছে, এইখানে যে ডুয়েল হর্ন সেটআপ দেওয়া আছে, যেহেতু DLX Pro মডেল তো ডাবল হর্ন দিচ্ছে কোম্পানি, মানে এটা কোম্পানি ফিটেডই আসে ডাবল হর্ন, অন্যান্য বেস মডেলগুলোতে আসে না। একটা কমপ্লিট যে এক্সস্ট সিস্টেম যেটা রয়েছে পুরোটাই ক্রোমের উপরে বেস করা আর মেইনলি কালো। আমি যেটা এতদিন ধরে চালিয়ে ব্যাপারটা বুঝলাম যে এতটা ক্রোম না দিলেও গাড়িটাকে কিন্তু আরও সুন্দর লাগতো, কিন্তু ঠিক আছে, কোম্পানি দিয়েছে, নিশ্চয়ই ওদের ডিজাইন R&D টিম কিছু একটা ভেবেই দিয়েছে। এছাড়া বাকি যা তোমরা দেখতে পাচ্ছ, আমি একবার সামনে আসতে বলি, গাড়িটা অন করলে তোমরা বুঝতে পারবে সম্পূর্ণ LED হেডলাইট সেটআপ রয়েছে, LED টার্ন ইন্ডিকেটার্স রয়েছে। এগুলোকে লোকজন দূর থেকে দেখেই বুঝতে পারে যে একটা হাইনেস বা CB350 মডেল আসছে, কারণ এই দুটো অলওয়েজ অন থাকে। উই ক্যান কনসিডার দেম অ্যাজ দ্য DRL অফ দিস মোটরসাইকেল। আর যদি আমি রিয়ার সেকশনে একবার আসি, রিয়ার সেকশনে টেল লাইটস অ্যান্ড এভরিথিং, তো এবং টার্ন ইন্ডিকেটার যেগুলো আছে এগুলো সমস্ত হচ্ছে LED। তো এবং টেল লাইটের ইলুমিনেশন আমি যদি ব্রেক চাপি তো যথেষ্টই ভালো। তো এইবার আসি বাকি পারফরমেন্সের কথায়। তো আমি তোমাদের বললাম আগেই যে 30 নিউটন মিটার্স অফ টর্ক জেনারেট করে। তো যেহেতু ক্রুজার মোটরসাইকেল, সেই অর্থে বলতে গেলে গাড়ির পারফরমেন্স খুবই ভালো। আর এমনি যেটা আমি এই মোটামুটি 5-5.5 মাস চালিয়ে যা বুঝতে পারলাম, গাড়ির টপ এন্ড তোমরা এক্সপেক্ট করো না, ঠিক আছে? গাড়ির টপ এন্ড তোমরা এক্সপেক্ট করো না। তো যেহেতু ক্রুজার, মিড রেঞ্জ ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড ইনিশিয়াল যে পিক আপ বা শর্ট রেসপন্স বলো মোটামুটি অ্যাভারেজ, মানে সিটির মধ্যে চালানোর জন্য যথেষ্ট আইডিয়া। তো নেক্সট যেটা বলা, তোমাদের একটা এক্সস্ট নোট আমি গাড়িটা শোনাতে চাই, আমি একটু নিউট্রাল করে নিই।
নিউট্রালি রয়েছে। হ্যাঁ, তো দীপকে বলো একটু ক্যামেরাটা নিয়ে আর একবার এক্সস্টের কাছে আসতে বললো। এটা হচ্ছে গাড়িটা চলে এসছে মোটামুটি 8-10 কিলোমিটার চলে এসছে। গাড়ি গরম হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে আইডল সাউন্ড। তো আমি একবার রেভ করে দেখাই। যেটা তোমরা শুনলে যে একটা বেশ বেসি থাম্পি একটা নোট আছে এক্সস্ট নোটে, অ্যান্ড আই পার্সোনালি লাভ দিস এক্সস্ট। স্টক এক্সস্ট হয়েও এত সুন্দর একটা তার এক্সস্ট নোট রয়েছে, অ্যান্ড দিস ইজ আ ভেরি গুড এক্সস্ট নোট ইন দ্য সেগমেন্ট। তোমরা এর কম্পিটিটার্স যারা আছে, রয়্যাল এনফিল্ড ক্লাসিক বলো, স্ট্যান্ডার্ড বুলেট বলো, এভরিওয়ান হ্যাজ গট আ স্ট্রেট সাইলেন্সার। তো এটার একটুখানি আপলিফটেড সাইলেন্সার। যাই হোক, নর্মাল স্টকে এত সুন্দর সাউন্ড আমি খুব কম গাড়িতেই দেখেছি। এরই আরেকটা ভার্সন আছে হাইনেসে, সেটা হচ্ছে 350 RS। সেটার এক্সস্ট নোটটা আরেকটু বেশি, সেটা হতে পারে তার ইঞ্জিন পারফরমেন্সটা হয়তো একটু আলাদা টিউন করা রয়েছে, পাওয়ার ফিগার সেম, কিন্তু এর যা থাম্পি যে এক্সস্ট নোটটা আছে, দ্যাটস প্রিটি গুড অ্যান্ড আই লাইক। সো নেক্সট হচ্ছে তোমাদের একটু গাড়িটার একটা ওভারভিউ তো আমরা দিয়েই দিলাম। তো প্রথম থেকে একদম সামনে থেকে একটু স্টার্ট করি। সামনে তোমরা দেখতে পাচ্ছ যে অল এলইডি সেট আপ আসছে, সেটা তো আগেই বললাম। এছাড়া যেটা আসছে তোমাদের নর্মাল টেলিস্কোপিক ফ্রন্ট ফোক্স আসছে। এটাতে কোনো ইউএসডির কোনো ব্যাপার নেই। সামনে 19 ইঞ্চির অ্যালয় হুইলস, দ্যাটস প্রিটি গ্রেট। ক্রুজার হিসাবে সামনের চাকাটা বড় থাকা ইজ গুড। আর এছাড়া সামনে তোমরা দেখতে পাচ্ছ যে ডিস্ক ব্রেক, 310 mm ডিস্ক ব্রেক উইথ ডুয়েল ক্যালিপার নিসিন ক্যালিপার্স। এবিএস রয়েছে অ্যাজ স্ট্যান্ডার্ড, এবং এটা ডুয়েল চ্যানেল এবিএস। আর এছাড়া এখানে একটা ফগ গেটার্স তোমরা দেখতে পাচ্ছ, এটা যদিও বাই স্ট্যান্ডার্ড আসে না, আমি এটা অ্যাক্সেসরি হিসেবে লাগিয়েছি। এছাড়া এখানে হন্ডার একটা সুন্দর ব্যাজিং রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো ক্রোমের ওপরে এমবেডেড, দারুণ। এইখানে হচ্ছে তোমাদের হার্ট অফ দ্য মেশিন। আর এছাড়া এখানে এক্সস্ট সিস্টেম, পেছনে আছে তোমাদের 18 ইঞ্চেসের অ্যালয় হুইলস উইথ 230 mm ডিস্ক ব্রেক, সিঙ্গেল ক্যালিপার ব্রেকিং সিস্টেম, ডুয়েল চ্যানেল এবিএসের সাথে। পেছন থেকে যদি তোমাদের বলি তো অনেকটা এরকম দেখতে। সাইডে এখানে বাই ডিফল্ট একটা সারি গার্ড আসে, এটা এক্সট্রা করে লাগাতে হয়নি। তো এক্সট্রা যেটা লাগানো সেটা হচ্ছে স্যাডেল স্টে, এদিকেও আছে এদিকেও আছে। স্যাডেল ব্যাগ যারা ট্যুর করতে চাও তাদের জন্য এটা খুবই এফেক্টিভ। এইখানে একটা হুক রয়েছে, আর এইখানে একটা লক দেওয়া রয়েছে। এটা কোম্পানি একটা খুব ভালো জিনিস দিয়েছে, যে কোনো ব্যাগ হোক বা একটা এক্সট্রা স্পেয়ার হেলমেট, তো সেটা তোমরা এখানে ইজিলি মাউন্ট করে রাখতে পারো। এছাড়া যেটা আসে হিল অ্যান্ড টো শিফটারের সাথে, তো দিস ইজ ভেরি গুড। বোথ আর অপারেশনাল অ্যান্ড দ্য গিয়ার শিফট আর বাটারি স্মুথ। এছাড়া ক্র্যাশ গার্ড যেটা, এটা কোম্পানি থেকেই আমি নিয়েছি, কোনো রকম মানে বাইরের অ্যাক্সেসরিজ কিছু লাগানো নেই এক্সেপ্ট ফর 2 থিংস। একটা হচ্ছে মিরর আর একটা হ্যান্ডেল বার, এটার ব্যাপারে একটু পরে আসছি। আর এছাড়া তোমরা মোটামুটি এরকম যা দেখতে পাচ্ছ, এই হচ্ছে একটা ওভারঅল ভিউ। তো এরপরে আসছিলাম যেটা সিটে, তো স্প্লিট সিট একটা সেট আমরা দেখতে পাচ্ছি, যেটা রাইডারের জন্য যথেষ্ট বড়, কিন্তু পিলিয়নের জন্য একটু ছোট। সো নাথিং, এমন কিছু প্রবলেমেটিক ব্যাপারটা নয়। এখানে যদি একটা তোমাদের পিলিয়নের ব্যাকরেস্ট লাগিয়ে দেওয়া যায় তাহলে ব্যাপারটা আরও বেশি এফেক্টিভ হয়। কিন্তু সিটের যা কোয়ালিটি, একটু হার্ড ফোম, তোমরা হয়তো দেখতে পাবে আমার এমনিও সিট কভার লাগানো রয়েছে। এছাড়াও কিন্তু খুব একটা যে মানে সোফা টাইপের একটা গদির মতো সিট, এটা আমি বলবো না তোমাদের। কিন্তু হ্যাঁ, এটা একদিকে তোমাদের হেল্প করবে, যেটা সেটা হচ্ছে বেশি ডিস্টেন্স যদি তোমরা ট্রাভেল করো, মানে পার ডে যদি আমি ধরি কেউ ট্যুরে যাচ্ছে 700-800 কিলোমিটার যদি এই গাড়িতে ট্রাভেল করে, তা আমি বলবো যে অন্তত পক্ষে যদি রাইডারের জন্য একটা জেল সিট বা এয়ার সিট কেউ ইউজ করে, দ্যাট উইল বি ভেরি গুড। এছাড়া সিটি কমিউটসের জন্য, ডেইলি পারপাসের জন্য ইটস প্রিটি গুড। তো এরপরে আসি হচ্ছে, তোমরা হয়তো দেখছো যে হ্যান্ডেলবার এবং মিররগুলো চেঞ্জ করা রয়েছে, সেটার ব্যাপারে আমি একটু বলি। তো এটা সম্পূর্ণ আমার পার্সোনাল প্রেফারেন্সের জন্য আমি ব্যাপারটা করেছি।
এই দুটো যে মিরর তোমরা দেখছো এগুলো হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জারের মিরর। সো বাজাজ অ্যাভেঞ্জারের যে মিররগুলো রয়েছে এগুলো খুবই চওড়া। দ্বীপ ওখানে বসে আছে আমাদের ভিডিও দেখার জন্য। যাই হোক, তো এইখানে যথেষ্ট চওড়া মিরর এবং পেছনের যে ভিজিবিলিটি এটা অনেক অংশে এটা এনহ্যান্স করে। দ্যাটস ওয়াই এটা লাগানো। কারণ যেটা স্টক মিরর হিসেবে আসে এই বাইকটার সাথে, আমাদের আমি দেখাই, অনেকটাই চওড়া। তো এইটা লাগানোর পেছনে মেন কারণ যেটা, সেটা হচ্ছে স্টক মিরার্স যেগুলো থাকে সেগুলো কিন্তু সার্কুলার মিরার্স, রাউন্ড মিরার্স, এবং তাদের স্টেমটা খুবই ছোট। স্টেমটা ছোট হওয়ার জন্য কি হয় যে পেছনের ভিজিবিলিটিটা একদমই খারাপ হয়ে যায়। আমি একবার তোমাদের বসে দেখাচ্ছি। আমি এই জিনিসটা বলার কারণ কি, আমি যখন নর্মাল বসছি, তো এই যে আমি এখন যে পজিশানে তোমাদের রয়েছি, এই রকম হচ্ছে অরিজিনাল যেটা স্টক মিরারে, সেটা হচ্ছে ভিউ। মানে মোর দ্যান 50%, ইনফ্যাক্ট 60%-এরও জায়গাটা খেয়ে নেয়। ঠিক আছে, আর ককপিট ভিউটা হচ্ছে এরকম। রিয়ার ভিউ মিররের পজিশনিংটা খুব একটা খারাপ নয়, মানে এটাতে আমি লাগিয়েছি যেরকম। সো নেক্সট আমরা আসছি হচ্ছে মিটার কনসোলে। তো এটা একটা সেমি ডিজিটাল অ্যানালগ মিক্সড একটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে এই মোটরসাইকেলে। সো স্টার্ট আপ হওয়ার সময় ব্যাপারটা এরকম। তো এইখানে অলরেডি দুটো সুইচেস দেয়া আছে, যেটা হচ্ছে তোমার মিটারে টগল করার জন্য, এবং যে একটা ইম্পর্টেন্ট জিনিস এই বাইকটাতে দেওয়া রয়েছে সেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল। হন্ডার একটা ইন্ডিজিনাস ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া রয়েছে। এছাড়া যা দেখতে পাচ্ছ, এটাকে অফ অন করা যায়। যদি আমি অফ করে দিই, সো দিস লুকস লাইক দিস, এই লাইটটা জ্বলে থাকবে, এটা অফ হয়ে যাবে। তো আমি এটাকে আপাতত বন্ধ রাখলাম। এটা সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার, নিউট্রালের লাইট, এবিএসের লাইট। এছাড়া যেগুলো তোমরা পাচ্ছ, এখানে পাচ্ছ হচ্ছে তোমরা হাই বিমের একটা সিম্বল, আর এখানে একটা মোড এখন দেখা যাবে না, সেটা গাড়ি চালালে তোমরা দেখতে পাবে। সেটা হচ্ছে এখানে একটা ইকো মোডের একটা সেন্সার আছে, বা ইকো মোডের একটা তোমরা লাইট বলতে পারো। যদি আমরা ইকোনমি রেঞ্জ ধরে এই মোটরসাইকেলটাকে চালাই, তাহলে যথেষ্ট ভালো মাইলেজ এটা আমাদের প্রোভাইড করে। এছাড়া মিটার টগল করার জন্য এইখানে একটা সুইচ রয়েছে। আর যেহেতু এটা ডিলাক্স প্রো মডেল, তো এইটার মধ্যে আমরা 4টে এরকম সুইচ পেয়ে যাই, যেটা দিয়ে আমরা মিটারগুলোকে, এর মধ্যেকার যে কটা ইনফরমেশান আছে সেগুলো আমরা টগল করে দেখতে পারি। সো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্পিডোমিটার রয়েছে 0 to 160 অ্যানালগ, এবং এখানে রয়েছে গিয়ার পজিশন ইন্ডিকেটার, এটা ফিউয়েল গেজ। আর ওপরে যেটা এখন এরকম রয়েছে, এটা হচ্ছে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটার, আর এখানে ক্লক রয়েছে। তো ফার্স্টেই আসি কি কি আছে। এটা রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটার, সেটা গাড়ি না চালানো পর্যন্ত দেখা যাবে না। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের ট্রিপ এর অ্যাভারেজ। সো বাইকের ট্রিপ এ যখন থেকে 0 হয়েছে এবং তারপরে যতটা চালিয়েছি, যতবার আমি ইচ্ছা তেল ভরতে পারি, তো সেই পুরো টোটাল ট্রিপ এতে আমাকে কত মাইলেজ দিচ্ছে সেইটা এখানে দেখা যায়। আপাতত 31 দেখাচ্ছে, যেহেতু বেশিরভাগ সিটিতে রাইড করা হয়। নেক্সট আমরা যেটাতে আসি, এটা হচ্ছে রেঞ্জ। এটা হচ্ছে ফিউয়েল রেঞ্জ আমাদের দেখাচ্ছে। তো এইখানে রয়েছে 499 কিলোমিটার দেখাচ্ছে, যদিও 15.2 লিটার্সের ট্যাঙ্ক, তো বিরাট বড় একটা ট্যাঙ্ক 15.2 লিটার্স। কিন্তু এতটা রেঞ্জ, এটা সবসময় যে অ্যাকিউরেটই হবে এরকম কোনো কথা নেই। যাই হোক, তো সো যেটা তোমাদের বলছিলাম, এটা হচ্ছে রেঞ্জটা হচ্ছে তোমাদের, এটা অ্যাকিউরেট খুব একটা দেখায় না, যেহেতু তেল ফুল আছে। তো মোটামুটি এরকম 499 কিলোমিটার্স তোমাদের দেখাচ্ছে রেঞ্জ। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ব্যাটারি ভোল্টেজ। 12 ভোল্টের ব্যাটারি, কিন্তু জেনারেলি 14 ভোল্ট অবধি চার্জ করতে পারে। তো এইটা একটা থাকার মেন উদ্দেশ্য হচ্ছে, এখানে একটা টাইপ সি তোমাদের চার্জারের পয়েন্ট দেয়া হয়েছে, যাতে তোমরা অন দ্য গো চার্জ করতে পারো তোমাদের ফোনস অ্যান্ড ডিভাইসেস। তো এটা একটা ব্যাটারি ভোল্টেজ ইন্ডিকেটার। এরপরে রয়েছে টোটাল ওডোমিটার। সো টোটাল ওডোমিটারে গাড়ি চলেছে 7356 কিলোমিটার্স এখনও অবধি। আমি সেপ্টেম্বর মাসে বাইকটা নিয়েছিলাম, তো এরপরে 7300 কিলোমিটার আমি চালিয়ে ফেলেছি উইদিন 5 মান্থস, 5.5। তো এরপরে আসছে তোমাদের ট্রিপ এ, যেটা বললাম তোমাদের যে মাইলেজের একটা ইন্ডিকেটার, আর ট্রিপ বি। তো দুটো ট্রিপ মিটার আমাদের আসছে অ্যাজ আ স্ট্যান্ডার্ড। আর এছাড়া তোমাদের রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটার হিসেবে এই একটা মোড আসছে।
এছাড়া আমরা যেটা বলতে পারি যে ট্র্যাকশন কন্ট্রোলের ব্যাপারটা যেটা তোমাদের বলছিলাম, এই সুইচটা দিয়ে টগল করা যায়। ইনফ্যাক্ট এই সুইচটা দিয়েও তুমি মিটার টগল করতে পারো। তো আর বাকি যে ইনফরমেশনসগুলো এটাতে দেখায় সেটা হচ্ছে এইখানে একটা সার্ভিস ইন্ডিকেটার দেখায়, লো ব্যাটারির সিম্বলও হয়তো দেখায়, আমি বলতে পারবো না। আর বাকি তোমাদের মোটামুটি মাইলেজ সংক্রান্ত যা যা বিষয় তোমাদের দেখায়। এই গেল মিটারের ব্যাপার। আচ্ছা, তারপরে আসি তোমাদের গাড়ির ওভারঅল কিছু ব্যাপারে। প্রথম হচ্ছে সামনে তোমাদের দেখালাম টেলিস্কোপিক ফ্রন্ট ফোক্স আছে। তো এইখানে ফগ গেটার্সগুলো লাগানো রয়েছে, এটা অয়েল সিলটা কিছুটা হলেও বাঁচায়। আর পেছনে রয়েছে হচ্ছে তোমাদের ডাবল শকার। সো অ্যাজ আ ক্রুজার বাইক এর শকারের যে বা সাসপেনশনের যে সেট আপটা যথেষ্ট কিন্তু ভালো, কারণ একটু হার্ড দুটোই সাসপেনশন সেট করা রয়েছে। তাতে কি সুবিধাটা হয় আমাদের, যে তোমাদের যখন তোমরা হাইওয়েতে ক্রুজ করছো তখন ব্যাপারটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে তোমাদের স্টেবিলিটিটা গাড়িটা তোমাদের প্রোভাইড করে। তো এই মিররের যে ব্যাপারগুলো, তো এটা একটা গেল। আর এছাড়া যেটা তোমাদের যেটা হ্যান্ডেলবারের ব্যাপারটা বলছিলাম, যেটা যে স্টক হ্যান্ডেলটা ওটা মোটামুটি একটু নিচের দিকে হয়। আমি একটা এক্সটার্নাল ইয়ামাহা RD350 হ্যান্ডেলবার লাগিয়েছি, মানে নট অরিজিনাল বাট কাইন্ড অফ সিমিলার। তো এখানে একটা সাপোর্ট রড রয়েছে, আর এখানে আমি একটা মোবাইল হোল্ডার এক্সট্রা করে লাগিয়েছি। আর এই যে ক্লাচের যে লিভারটা, এটা এত স্মুথ যে তোমরা এক আঙ্গুলে ইজিলি সেটা পুল অফ করতে পারবে। ইভেন অফ মানে তোমাদের রিং ফিঙ্গার বলো বা পিঙ্কি ফিঙ্গার বলো, সব কিন্তু সেম, বিকজ ইট কামস উইথ স্লিপার ক্লাচ। তো এরপরে যেটা আমাদের যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ বা প্রোজ বলতে পারো এই গাড়িটা, সেটা হচ্ছে স্লিপার ক্লাচ। আমাদের দেখালাম ক্লাচটা প্রচণ্ড লাইট, কোনো রকম ট্রাফিকে মানে বাম্পার টু বাম্পার ট্রাফিকেও কোনো রকম তোমাদের হাতে ব্যথা হওয়ার বা কোনো কিছু প্রবলেমস কিছুই অ্যাজ তোমরা দেখবে না। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে এই স্লিপার ক্লাচ থাকার জন্য হাই স্পিডেও তোমরা যদি র্যাপিড ডাউনশিফট করো পেছনের চাকা লক হবে না। এটা একটা বেসিক ফিচার যেটা। এবং এই গাড়িটা যেহেতু ভারী, ব্রেকিং যথেষ্ট ভালো, তা সত্ত্বেও কন্ট্রোল করার জন্য আমার মনে হয় যে বেসিক যেটা ইঞ্জিন ব্রেকিং বা ডাউনশিফট করে যে আমরা ব্রেকিং করি ইঞ্জিন ব্রেকিংটা, সেটাতে প্রচণ্ডভাবে হেল্প করে। নাম্বার 5 যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে এই গাড়িটার সার্ভিস ইন্টারভেল। বলা চলে যে হ্যাঁ, বছরে কোম্পানি বলে যে 2 বার, 6000 কিলোমিটার অথবা 6 মান্থস। তো সেই হিসাবে দেখতে গেলে তো তোমাদের সার্ভিস ইন্টারভেল যথেষ্ট বেশি। এটাকে আমরা প্রোজের মধ্যে বলতে পারি না, কিন্তু ইনফ্যাক্ট এখনও অবধি যে জিনিসটা হয়েছে, তো আমার এখনও অবধি 2টো সার্ভিস কমপ্লিট হয়েছে। তো ওদের হন্ডার যে সার্ভিস সেন্টারের যারা লোকজন আছে তারা যথেষ্ট ট্রেন, এবং এর যে স্পেয়ার পার্টসগুলো আছে উইথ রেসপেক্ট টু বিং আ 350cc, এর যেটা স্পেয়ার পার্টসের দাম, তার কারণ আমি 350 তো আরও বাইক আছে, কিন্তু হন্ডা একমাত্র এই গাড়িগুলোকে তাদের হন্ডা বিগ উইং শোরুম থেকেই সেল করে। তো সার্ভিসগুলো বিগ উইংয়েরই সার্ভিস সেন্টার থেকে হয়। সেইখানে এর যা প্রাইসিং, যে প্রাইস রেঞ্জের মধ্যে জিনিসটা আসে, দ্যাটস কোয়াইট, মানে আমি কি বলবো, ভালো, মানে একটা রিজনেবল প্রাইসিংয়ের মধ্যে ব্যাপারটা আছে। কিছু কিছু জিনিসের হয়তো একটু দাম বেশি কম বেশি হতেই পারে, কিন্তু এইগুলো গেল হচ্ছে তোমার প্রোজ। এছাড়া যেটা বলতে চাই, প্রোজের মধ্যে তোমার গাড়িটার কমফর্ট বলো, গাড়িটার রোড প্রেজেন্স বলো, লোকজন রাস্তা দিয়ে গেলে অন্তত একবার হলেও ঘুরে দেখবে, ঠিক আছে। যাই হোক, এইটা একটা ব্যাপার। আর ইঞ্জিনের ব্যাপারে আমি বললাম যেটা, এটা একটা ইউএসপি রয়েছে। ও মেন যেটা, গাড়ির ড্রাইভ ওয়েট 181 কিলো, তার সত্ত্বেও গাড়িকে তুমি যখন চালাবে ইট উইল ফিল লাইক আ ভেরি লাইট মোটরসাইকেল, ভেরি অ্যাজাইল, ভেরি ম্যানুভারেবল ইন দ্য রোডস। কোনো রকম হ্যান্ডলিংয়ে যে গাড়ি আমার ভারী মনে হচ্ছে, গাড়ি পড়ে যাবে, ডিসব্যালেন্স হয়ে যাবে, এই জিনিসটা নেই। তো এইগুলো রয়েছে। এছাড়া সেফটি ফিচার্সের মধ্যে তোমাদের একমাত্র এই সেগমেন্টে এই একটি গাড়িতে ট্র্যাকশন কন্ট্রোল দিচ্ছে কোম্পানি, হন্ডা সেটা দিচ্ছে। আর এছাড়া সাইড স্ট্যান্ড, কাট অফ, এইগুলো তো বেসিক ফিচার্স এখন সব গাড়িতেই আছে। তো এই ছিল হচ্ছে তোমাদের যা যা বললাম প্রোজগুলো। তোমাদের এই গাড়িটার আমার 5 মাসের রিভিউ এবং প্রোজ অ্যান্ড কনস যেগুলো তোমরা বলতে পারো যে গাড়িটা কাদের নেওয়া উচিত, কাদের নেওয়া উচিত নয়,
আমি কেন নিলাম, আমার কাছে কি অন্য কিছু অপশানস ছিল কি ছিল না, সেই সমস্ত ব্যাপার নিয়ে আসছি। প্রথমে যদি প্রোজের মধ্যে থেকে বলি, প্রথম হচ্ছে এর ইঞ্জিন, 350 সিসি হন্ডা থাম্পার ইঞ্জিন, বেসিক এয়ার কুল্ড, কোনো প্রবলেম নেই, 0% হিটিং ইস্যুস কোনো এখনও অবধি তো আমি দেখিনি যে কখনো হিট হয়েছে। গরমকাল হয় মানে এখনও আসেনি, কলকাতায় ভালোই গরম পড়ে, কিন্তু সেটা রেসপেক্টেও এখনও অবধি যেটা বাকি ইউজার্সদের যারা ওন করছে, যারা ওনার রয়েছে তাদের রিভিউ অনুযায়ী কখনও কিন্তু হিটিং ইস্যুস এই মেশিনে আসেনি, প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে গাড়িটার ব্রেকিং সম্পর্কে একটু বলি। সামনে 310 mm ডিস্ক ব্রেক দেওয়া রয়েছে উইথ ABS। তো মেশিনের ক্যালিপার্স হওয়ার জন্য ব্রেকিং পারফরমেন্স কিন্তু যথেষ্ট নয়, খুবই ভালো। থার্ড হচ্ছে, আমি যদি টায়ার সাইজে আসি, 19 ইঞ্চির চাকা দেওয়া হয়েছে। তো রাস্তায় তোমরা যদি কখনো ক্রুজ করো, ছোটোখাটো পটহোলসে যদি তোমরা একটা হাই স্পিডে পড়ো, তোমাদের ডিসব্যালেন্স হওয়ার একটা চান্স থেকে যায়, যেটা এই হুইলটা তোমাদের যথেষ্টভাবে বাঁচাবে। ফোর্থ হচ্ছে ভাইব্রেশনস। সবাই বলে 350 সিসির বাইক কিনবো, বুলেট কিনবো, এই কিনবো এই কিনবো, রয়্যাল এনফিল্ডে প্রচুর ভাইব্রেশনস, কিন্তু এই গাড়িতে আপ টু 130 জিরো ভাইব্রেশনস। হ্যাঁ, এবার বলতে পারো তোমাদের আমি বললাম যে এই যে আমি একটা আফটার মার্কেট হ্যান্ডেলবার ইনস্টল করেছি, এই হ্যান্ডেলবারটাতে আফটার 100-110 হালকা একটা ভাইব্রেশন আসে। সেটা আসে তার কারণ হচ্ছে এটার বার এন্ড ওয়েটস কিছু নেই, দু সাইডে সেম। আর যেহেতু এটার ফিটিংসে একটু হলেও প্রবলেম আছে, যেহেতু আফটার মার্কেট নট মেড ফর হন্ডা হাইনেস, দ্যাটস ওয়াই ওইটুকু বেসিক, ওটা আমার পার্সোনাল চয়েসে আমি ওটা লাগানো। তো সেই হিসাবে দেখতে গেলে মোটামুটি 110-110-110-এর পর থেকে একটা হালকা ভাইব্রেশন আছে। তো সেটা খুবই মিনিমাল, কিন্তু তুমি যদি এটাকে চুজ করো, মোটামুটি এই হ্যান্ডেলবারেও বলছি 90-100 ইটস ভেরি স্মুথ। নাম্বার 4 যেটা আসি, সেটা হচ্ছে এর যেটা স্লিপার ক্লাচ, সেটা একটা ওয়ান অফ দ্য মোস্ট খুব বড় একটা ইউএসপি, যেটা সেটাতে আমরা আসি। সো কনস নিয়ে যদি গাড়িটার বলতে হয় যে গাড়িটার ব্যাপারে আমার কি খারাপ লেগেছে, প্রথমেই বলি এটার যেটা গিয়ার রেশিও রয়েছে, 5টা গিয়ার, 1 ডাউন 4 আপ বেসিক, কিন্তু এর গাড়ির গিয়ার রেশিও প্রচণ্ড বেশি টল মানে আমি বলতে চাইছি একটা গিয়ারে তুমি অনেকক্ষণ চালাতে পারবে। সেটা অনেক সময় ইজি হয়, অনেক সময় বারে বারে মনে হয় যে একটা গিয়ারে ভালো টান পাচ্ছি না, তো তোমাকে গিয়ার কমিয়ে বাড়িয়ে ব্যাপারটার একটা নিতে হবে। সেকেন্ড যে জিনিসটা, সেটা আমি একটু বলে দিচ্ছি কাছে আসতে। এইটাতে তোমাদের হিল অ্যান্ড টো শিফটার দেওয়া রয়েছে। আমার 10 নম্বর সাইজের জুতোর আমি জুতো পরি, তা সত্ত্বেও তুমি যখন এইটা ইউজ করছো টো শিফটারটা, তোমাকে হিল শিফটার ইউজ করতে গেলে কিন্তু তোমাকে পা সরাতে হবে, মানে একই জায়গায় রেখে এটা এবং এটা ইউজ করা একটু মুশকিল। তো এটা আমি এখন করে দেখাতে পাচ্ছি, জুতো আটকে যাচ্ছে, যাই হোক তোমরা এটাকে ইগনোর করো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে হিল অ্যান্ড টো শিফটারের মধ্যে যে স্পেসটা, এটা অনেকটাই বড়। এটা যদি আরেকটু ছোট হতো, দ্যাট উড হ্যাভ বিন গ্রেট। সো এইটা একটা গেল, টল গিয়ার রেশিও আরেকটা বললাম। আরেকটা হচ্ছে এইটা কোম্পানির কাছে আমি বলেছি, তা সত্ত্বেও ওরা বলছে যে এটার ফিচার, সেটা হচ্ছে গাড়িটা যখন আমরা ফার্স্ট গিয়ারে স্টার্ট করছি, স্টার্ট করে যখন থ্রটলটা আমরা দেবো, গাড়িটা আমাদের কি হওয়া উচিত যে গাড়ি ইনিশিয়াল থেকেই ভালো পিক আপ নিয়ে বেরোবে, কিন্তু এটাতে সেই জিনিসটা নেই। প্রথমে একটুখানি ফার্স্ট গিয়ার হোক বা সেকেন্ড গিয়ার, যে কোনো গিয়ারে তোমরা বলো, একটুখানি ইনিশিয়ালি পিক আপে একটা ল্যাগ আছে। ল্যাগটা যেটা খুবই সেটা এভিডেন্ট, সেটা তুমি যখন কোনো ফার্স্ট গিয়ারে দাঁড়িয়ে আছো, কোনো কাউকে ওভারটেক করবে, তো যখন 0 থেকে স্টার্ট করছো, তখন ওই ল্যাগটার জন্য তোমার একটুখানি মনে হবে যে আমি একটু স্লো হয়ে গেলাম। বা শহরে কোনো একটা বাসকে বা তুমি গাড়িকে ওভারটেক করছো, সেই জায়গাটায় তোমার কিন্তু একটুখানি পাওয়ারের হালকা একটা ল্যাগ তুমি বুঝতে পারবে। কিন্তু মিড রেঞ্জে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে দ্য পিক আপ ইজ অসাম, কিন্তু ওই একটা প্রবলেম তো রয়েছে। সেকেন্ড জিনিস এটা, থার্ড জিনিস বললাম। ফোর্থ হচ্ছে যারা একটুখানি কমফোর্টেবল রাইডিং চাও, তারা যে সকারের যে অ্যাডজাস্টমেন্টটা, ওটা আরেকটুখানি স্মুথ তোমরা করে নিতে পারো বা একটু সফট করে নিতে পারো, এইটা একটা জিনিস। এমনি কিন্তু সিটও হার্ড, সাসপেনশনও যদি হার্ড থাকে,
বাম্পসগুলো তোমরা প্রপারলি বুঝতে পারবে রাস্তায়, এটা একটা জিনিস। নাম্বার 4 ইজ রিলেটেড টু দ্য সার্ভিস অফ দিস মোটরসাইকেল। মানে যেহেতু হন্ডা বিগ উইং থেকে আইএনএস সেল করা হয়, বিগ উইংয়ের সার্ভিস সেন্টার কলকাতার মতো শহরেও 2 কি 3টে আছে ম্যাক্সিমাম। একটা হচ্ছে যেখান থেকে আমি কিনেছি চিনার পার্ক, সেকেন্ড হচ্ছে আরেকটা রয়েছে আমাদের সায়েন্স সিটির কাছে, এছাড়া আরেকটা যেটা রয়েছে সেটা সোদপুর, কলকাতা বলা চলে না, সোদপুরের মানে কলকাতা নর্থ 24 অর্গানাইজের পরে। তো এইটা একটা ব্যাপার যে সার্ভিস নেটওয়ার্ক এদের খুব একটা যে ভালো সেরকম নয়। আর সার্ভিস সেন্টারের একটা কথা আমি বলি, সার্ভিস কোয়ালিটি মানে তাদের যে মেকানিক্স রয়েছে বা যারা গাড়ি সারান বা যাই করেন সার্ভিস করেন, তাদের কিন্তু মানে এক্সপিরিয়েন্স কিন্তু এইসব গাড়িতে একটু কম। হয়তো তোমাদের মনে হতে পারে যে আরেকটু বেটার যদি আরেকটু এক্সপিরিয়েন্স লোক আমাদের গাড়ি সার্ভিস করতো তাহলে আমাদের মনে একটা শান্তি আসতো, এটা একটা ব্যাপার। আর ফোর্থ যে জিনিসটা হচ্ছে হন্ডার, এটা আমি শুধু এই বাইকটারই প্রবলেম আমি বলবো না, ওভারঅল একটা হন্ডা কোম্পানির ব্যাপারেই বলবো, এদের সার্ভিস চার্জেস কিন্তু প্রচণ্ড হাই। মানে আমি তোমাকে একটা খুব ইজি একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে এটা আমার 2টো সার্ভিস হয়েছে, তো 3টে সার্ভিস ফ্রি থাকে। এরপর থেকে বাইকের যে বেসিক সার্ভিস কস্ট সেটা 1300 টাকা, 1300 রুপিস। এছাড়া প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পার্টসের যে তোমাদের ফিটিং চার্জেস বা লেবার চার্জ সেটা কিন্তু প্রচণ্ড হাই। তুমি যাই বলতে পারো যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, ইঞ্জিন অয়েল 2 লিটার ইঞ্জিন অয়েল আসে, দাম 1400 থেকে 1500 টাকার ভেতরে ভ্যারি করে মাঝে মাঝে, সেটা চেঞ্জ করতে 300 টাকা। মানে আমি একটা 1200-1300 টাকার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে সেটার জন্য আমার 300-350 টাকা দিতে হচ্ছে। এই ফর গেটার্সটা আমি ইনস্টল করেছিলাম যখন আমি গাড়ি ডেলিভারি নিই তার আগে। এইটা করার জন্য ওরা চার্জ করেছে 900 রুপিস, 900 টাকা ওরা চার্জ করেছে। এছাড়া আমি আরেকটা ব্যাপার বলি, সার্ভিস সেন্টার, এটা আমার এক্সপিরিয়েন্স নয়, আমি অন্য আরেকজনের এক্সপিরিয়েন্স আমি একবার দিকটা একটু কাছে দেখাতে বলবো। আমাদের যে ক্লাচ সাইড থাকে, ইঞ্জিনের ক্লাচ সাইডের ভেতরে আমরা সবাই জানি একটা ক্লাচের হাউজিং থাকে, সেটার মধ্যে 3টে স্প্রিং থাকে। তো ওই যে আঙ্কেলের কথা আমি বলছি, তো ওনার মেন যেটা ইস্যু ছিল সেটা হচ্ছে ক্লাচ হাউজিংয়ের একটা স্প্রিং ওনার নষ্ট হয়ে গেছিলো। তো সেটার জন্য ক্লাচের যে ফ্রি প্লে সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এবং ক্লাচ হার্ড হয়ে যায় বা অনেক কিছু প্রবলেমস হয়। তো সেটা ওরা যখন সার্ভিস সেন্টারে উনি নিয়ে আসেন, উনি বলেন যে না ঠিক আছে আমরা চেঞ্জ করে দেবো, ওটা প্রবলেম নেই। আমি তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলছি, যে ওই স্প্রিংগুলো স্পেয়ার পার্টসের ওদের যে স্টোর আছে, স্পেয়ার পার্টসের স্টোরে ওদের দাম হচ্ছে, প্রথম ব্যাপার ওই এক একটা স্প্রিংয়ের দাম হচ্ছে 11 রুপিস, 11 টাকা। কিন্তু ওরা যেটা খুলে ফিটিংস করবে সেটার জন্য ওরা চার্জ নেবে 900 টাকা। দিস ইজ নট ডান। দীপ ক্যামেরার পেছন থেকে একটা মানে একটা এক্সপ্রেশন এমন দিল আমার হাসি পেয়ে যাচ্ছে। যাই হোক, তো লোকে বলে হাতি মত পালো, কিন্তু হাতি আমরা যখন মানে পালন করছি সেটা হাতির খাওয়ার খোরাক আমাদের দিতে হবে। যাই হোক, তো এই যে বেসিক ছোট ছোট জিনিসগুলো, তারপরে আমি তোমাদের বলি চেন স্প্রকেট। এই গাড়ির চেন স্প্রকেট ম্যাক্সিমাম লাস্ট করে, যা চেন ড্রাইভ সিস্টেম যা চেন স্প্রকেট যা লাস্ট করে তোমাদের মোটামুটি চালানোর উপর নির্ভর করে, অ্যাভারেজ 15 to 20,000 কিলোমিটার পর চেঞ্জ করতে হয়। সেই চেন স্প্রকেট চেঞ্জ করার জন্য এদের চার্জ হচ্ছে 1500 টাকা, চেন স্প্রকেটের দাম 2800 টাকা, এই একটা ডিফারেন্স আছে। তো আর একটা যেটা ব্যাপার, এই গাড়ির পার্ট সম্পর্কে যদি বলি, ফিট অ্যান্ড ফিনিশ অসাধারণ, সব কিছু পার্টস ভালো, কিন্তু ব্রেক শুগুলো অত্যন্ত তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। আমার 5,500 কিলোমিটারের সেকেন্ড সার্ভিস হয়, আমার সামনের চাকার ব্রেক শু কিচ্ছু ছিল না, পুরো ওয়াইপড আউট। পেছনেরটাতে এখনও একটু লাইফ বেঁচে আছে, আমি স্টোর থেকে কিনে নিয়ে এসে একটা রেখেছি যে আমি বাড়িতেই চেঞ্জ করে নেবো, নিজের গাড়ির পার্টস চেঞ্জ করতে আমি পারি, সেটা অসুবিধা নয়। কিন্তু সামনের ব্রেক শুটা একেবারে ওয়াইপড আউট হয়ে যায় উইদিন 5,000 কিলোমিটার, যেটা এই গাড়ির তুলনায় মানে ব্রেকিং তো প্রচণ্ডভাবে এফেক্ট করে বা সবসময় দেখাও সম্ভব নয়। যাই হোক, আর এর চেনের একটা প্রবলেম রয়েছে, যদি প্রপারলি ফর 300 to 500 কিলোমিটারের মধ্যে যদি আমরা
মোটামুটি লিউব না করি, চেন থেকে একটা বিচ্ছিরি সাউন্ড আসে, মানে সেটা এতটাই ইরিটেটিং একটা সাউন্ড, মানে সেটা বলে বোঝানো যায় না। মানে ওইটা একটা কাইন্ড অফ ইন্ডিকেটার যে চেন তুমি লিউব করো, চেন লিউব করার টাইম আমাদের এসে গেছে, এইটা একটা ব্যাপার। আর এছাড়া লোকে এটা কী বলবে আমি জানি না, আর একটা আমি কনসের মধ্যে বলতে পারি, সেটা হচ্ছে গাড়িটার যে কোল্ড স্টার্ট পিরিয়ড, কোম্পানি বলে এটা 4 মিনিটের কোল্ড স্টার্ট নেয়। আমি যখন ইঞ্জিন স্টার্ট করছি সকালবেলা 4 মিনিট ইজ ওকে, কিন্তু আমি অফিসে গেলাম বা কোনো কাজে গেলাম, গাড়িটা 1 ঘন্টা দাঁড়িয়ে রইলো, তারপরে স্টার্ট দেবো, দেন অলসো ইট টেক্স 4 মিনিটস টু গেট কোল্ড স্টার্ট, দিস ইজ নট ডান। তো যাই হোক, কোল্ড স্টার্টে ওটা যতক্ষণ না হচ্ছে তোমাদের গিয়ারের যে শিফটিংটা সেটা প্রচণ্ড একটা হার্ড, মানে মনে হবে যে তোমরা পুরোনো দিনের সরকারি বাসের গিয়ার এনগেজ করার মতো একটা আওয়াজ হয়, সেইগুলো আছে। তো কোম্পানি বলে যে ঠিক আছে তোমরা কোল্ড স্টার্টটা দিয়ে নাও, কিন্তু প্রত্যেকবার কোল্ড স্টার্ট দিতে গেলে যেই এতক্ষণ টাইম নেয় এটা মনে হয় না উচিত। এছাড়া গাড়ি সেকেন্ডের মধ্যে আরও কনসের কথা যদি আরও বলি, তো আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এর হেডলাইট। তো হেডলাইটটা অল এলইডি সেট আপ হওয়া সত্ত্বেও এর থ্রো প্রচণ্ড খারাপ। রাত্রিবেলা হাইওয়ে তো বাদ দাও, নর্মাল স্ট্রিটসে যেখানে অন্তত একটু স্ট্রিট লাইট কম আছে, এই হেডলাইট একদম ভালো পারফর্ম করে না। সেটা কেন আমি জানি না। এত দামি একটা মোটরসাইকেলে এত বাজে কোয়ালিটি বা বাজে ইলুমিনেশনের একটা হেডলাইট দেওয়ার মানে কি আমি জানি না। অনেকে হয়তো বলবে যে হেডলাইটটা চেঞ্জ করে নেওয়ার কথা বা তো এই গাড়ির যেহেতু হেডলাইট ওইভাবে মার্কেটে অত ইজিলি অ্যাভেলেবেল নয়, বা যাই হোক, তা আমার সবচেয়ে ভালো মনে হয় যে একটা অক্সিলারি লাইট তোমরা ইউজ করতে পারো, মানে যেগুলোকে আমরা বলি যে ওই ফগ লাইটস টাইপের ব্যাপার, যেটা তোমাদের হাইওয়েতে বা নর্মাল সিটি রোডসে কিন্তু খুব বাঁচাবে। এটার হেডলাইটের ইলুমিনেশান যথেষ্ট খারাপ, হাই বিম লো বিম খুব একটা ডিফারেন্স করে এরকম আমি বলবো না, কিন্তু মানে ইটস ব্যাড। এটা আমার খুব খারাপ লেগেছে একটা জিনিস। আর এছাড়া বাকিগুলো যেগুলো বললাম সেগুলোতে আছেই। আর নর্মাল বাকি তোমাদের সাথে কথা হচ্ছে নেক্সট জিনিসটা নিয়ে। ফাইনালি একটাই কথা বলার, যে গাড়িটা নিয়ে আমি খুশি কিনা। আমি অবভিয়াসলি খুশি, কারণ 350cc যেটা বেসিক ক্রুজার সেগমেন্ট, এটাই আমার মতে এটাই বেস্ট, মানে আমার কাছে লেগেছে। আমি ক্লাসিক, হান্টার, তারপরে বুলেট সবকটাই টেস্ট রাইড আমি নিয়েছি মোটামুটি। তো যাই হোক, তার মধ্যে থেকে এটার যা ইঞ্জিন পারফরমেন্স, এটার যা মাইলেজ, শহরে মোটামুটি 35 তো দিয়ে দেয়। হাইওয়েতে আমি এখনও অবধি একবার নিয়ে গেছি কোলাঘাট, তো যদি 80 to 100 ক্রুজ করা যায়, গাড়ি আমাকে 49-এর মাইলেজ দিয়েছে, আমি হিসাব করে দেখেছি। তো প্রথমবার নিয়ে গেছিলাম হাইওয়েতে, কোনো রকম প্রবলেমস আমি ফেস করিনি, একদম মাটি কামড়ে চলা গাড়ি, এভরিথিং ইজ ফাইন। তো প্লাস যেটা বলবো যে এই গাড়িটা কাদের নেওয়া উচিত, গাড়িটা এমন লোকেদের নেওয়া উচিত, ইয়াংস্টার বলো বা যারা একটু এজেড পারসন, তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা ইয়াংস্টার আছো, যারা তোমরা কেয়ারফুলি এবং সমস্ত কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে গাড়ি চালাও, তাদের জন্য, বা যদি তুমি ভাবো যে শো অফ করবে, আমি একটা এক্সস্ট লাগিয়ে নিলাম, লং পাঞ্জাব, শর্ট পাঞ্জাব, এনফিল্ডের মতো দুমদাম আওয়াজ করতে করতে আমি চলবো, সেই জন্য এই গাড়িটা নয়। খুবই সফিস্টিকেটেড একটা গাড়ি, খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা গাড়ি, ইচ অ্যান্ড এভরি পার্টস আর ভেরি প্রিমিয়াম, তোমাকে গাড়িটাতে বসলে একটা প্রিমিয়াম ফিল দেবে। কিন্তু যারা মনে করবে যে না আমি একটুখানি অ্যাগ্রেসিভলি রাইড করব বা আমি একটু টেনে গাড়ি চালাবো, যারা ভাববে, তাদের জন্য এই গাড়িটা নয়। তারা নিশ্চয়ই অন্য অপশানসে যেতে পারো, কিন্তু তোমরা যারা চাও যে একটু রিল্যাক্সে রাইড করতে চাই, একটু আরামদায়কভাবে যেতে চাই, এবং লোকজন আমাদের দেখলে একটু বলবে যে হ্যাঁ ঠিক আছে একটা ভদ্রলোকের মতো গাড়ি চালানো, এই জিনিসগুলো, তো যাই হোক, ভদ্রলোকের বাইক হিসাবে আমরা এটাকে বলতে পারি। এখনও অবধি এটাকে পাহাড়ে নিয়ে যাওয়া হয়নি বা হাইওয়েতেও খুব বেশি ট্রাভেল করিনি, কিন্তু সিটিতে চালিয়ে ইটস পারফরমেন্স ইজ ভেরি স্যাটিসফ্যাক্টরি। হ্যাঁ, তুমি বলতে পারো যে রেডি পিক আপ বা আমার অফিসে তারা আছে বা কোনো কাজে যাচ্ছি তারা আছে, আমি হু হু করে টেনে টেনে যাবো আসবো,
সেই জিনিসটার জন্য গাড়িটা নয়। রিল্যাক্সডভাবে তুমি যদি রাইড করতে পছন্দ করো, তোমরা যদি চাও যে হ্যাঁ আমরা সেফলি সিকিউরলি যাবো আসবো উইথ আ গুড রোড প্রেজেন্স অ্যান্ড আ গুড মাইলেজ অ্যান্ড আ প্রিমিয়াম প্রোডাক্ট, দেন দিস বাইক ইজ ফর ইউ। তোমরা কিনতে গেলে বেসিক কিছু মডিফিকেশানস তোমাদের মতো করাতেই পারো, আমি যেমন করিয়েছি হ্যান্ডেল বার অ্যান্ড মিরার্স। এছাড়া যারা পিলিয়ন নিয়ে ট্রাভেল করবে তারা তোমরা ইউজ করতে পারো হচ্ছে একটা পিলিয়নে ব্যাকরেস্ট। আমি একটা বেসিক স্যাডেল স্টে লাগিয়ে রেখেছি অ্যাজ আ সেফটি ফর মাই শকার্স, আর ক্র্যাশ গার্ডটা ইজ ম্যান্ডেটরি। এছাড়া আমার আর কিছু বলার নেই। তোমাদের যাদের যা বক্তব্য তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাতে পারো আমাকে। সবার কমেন্টস আমি ওয়েলকাম, সবার সাথে আমি কানেক্ট করতে পেরে খুব ভালো লাগবে। যাই হোক, লাস্ট বাট নট দ্য লিস্ট বলতে চাই যে 2.5 লাখ টাকার ভিতরে তোমরা যদি একটা ফুল প্যাকেজ মোটরসাইকেল চাও উইথ গ্রেট রিলায়েবিলিটি, গ্রেট মাইলেজ, গ্রেট রোড প্রেজেন্স অ্যান্ড আ স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্স, ইউ ক্যান অলওয়েজ গো ফর হন্ডা। এটাই হচ্ছে কথা। খুবই আন্ডাররেটেড একটা মোটরসাইকেল, রাস্তাঘাটে কম দেখা যায়। তো তোমরা যদি হেড টার্নার চাও সেটা কিন্তু তোমরা 100 বার কনসিডার করতে পারো, বাকিটা তোমাদের উপর। থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আমি চেষ্টা করেছিলাম যে ভিডিওটা যাতে খুব একটা লং না হয়, দেখছি তাও সবকটা পয়েন্টস আমি মোটামুটি একটা ব্রিফলি কভার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকম আরও ভিডিওস দেখতে, মোটো ব্লগস দেখতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের আইডি আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এছাড়া বাকি তোমাদের সবার সাথে দেখা করতে, রাইড করতে আরও ভালো আমার লাগবে। যাই হোক, তো লেটস স্টে হাই অন হাইনেস।